নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিক্ষোভ বিদ্রোহের পর শেষমেশ দলত্যাগ করলেন কৌস্তভ বাগচি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে চিঠি দিয়ে তিনি এই ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কৌস্তভ বাগচি। কৌস্তভ, মৌপিয়া জি24 ঘন্টা স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি তোমাকে। আমি তোমার কাছে আসবো, তার আগে একবার চোখ রাখবো প্রতিবেদনে। রাত বিরেতে বাড়ি থেকে গ্রেফতার, কয়েক ঘন্টার মধ্যেই জামিন। বছর খানেক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার চ্যালেঞ্জ ছুড়ে মাথা মুড়িয়ে ফেলেছিলেন কৌস্তভ বাগচি। তখন প্রদেশ কংগ্রেসের অনেক নেতাই উৎফুল্ল হয়ে বলেছিলেন তারা ব্যারাকপুরে লোকসভার প্রার্থী পেয়ে গিয়েছে। লোকসভা ভোট ঘোষণার আগে সেই কৌস্তভই হাত ছাড়লেন কংগ্রেসের। আমি দেখলাম যে এইভাবে চলতে পারে না। কংগ্রেসে থাকা মানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা হয়ে যাচ্ছে। দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে ইমেল পাঠান কৌস্তভ। সেখানে তিনি লেখেন, সন্দেশখালীর ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। প্রধানমন্ত্রী পর্যন্ত মুখ খুলেছেন। বিস্ময়করভাবে কংগ্রেস নেতৃত্ব পুরোপুরি চুপ। গোটা দলের মাথা এর ফলে লজ্জায় হেঁট হয়ে গিয়েছে। শুধু ব্যক্তি স্বার্থ রক্ষায় দলীয় নেতৃত্ব তৃণমূলের সঙ্গে জোটে যেতে চায়। কংগ্রেসের একনিষ্ঠ কর্মীদের কাছে তা নির্লজ্জ অপমান ছাড়া কিছুই নয়। পরে জি24 ঘন্টার মুখোমুখি হয়েও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কৌস্তভ। অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, তার প্রয়াত কন্যার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কংগ্রেসের নেতার হিম্মত হয়নি তার প্রতিবাদ করার। প্রতিবাদ আমি করেছিলাম। তার জন্য পুলিশ আমাকে গ্রেপ্তার করে, হেনস্থার সম্মুখীন হয়েছি। তা সত্ত্বেও আমি আমার পজিশন থেকে অটল থেকেছি। এত কিছু হওয়ার পর এখানে নেতারা পুকুর নদী বুঝিয়ে দিয়েছে। আলটিমেটলি এখানে যে তৃণমূল কংগ্রেসের প্রতি দলের যে কতটা নরম অবস্থান আমরা এইসব থেকে স্পষ্ট হয়। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, বিজেপির বিরোধী দলনেতা নয়, রাজ্যের বিরোধী দলনেতা। তো সেই রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা আমি বারংবার প্রশংসা করেছি। যেভাবে শুভেন্দু অধিকারী একটা বিরোধী রাজনীতির মুখ হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাজ্যের তৃণমূলকে উৎখাত করার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান সেনাপতির নাম শুভেন্দু অধিকারী। তো এটা বিজেপি বলে নয়, আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর বরাবর প্রশংসা করেছি, এখনও করছি, আগামী দিনও করব। আমি কংগ্রেসের আর তৃণমূল কংগ্রেসের বাদ দিয়ে আমার কাছে সব অ্যাভিনিউজ খোলা। আমি তো চাই পশ্চিমবঙ্গে একটা শক্তপোক্ত বিরোধী আন্দোলন গড়ে উঠুক। সেখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, যারা শিক্ষিত ঝকঝকে তরুণ মুখ, যারা এরা যদি আজকে একটা বাংলায় যদি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি এস্টাবলিশ করতে পারে, বিরোধী রাজনৈতিক একটা জায়গা তারা এস্টাবলিশ করতে পারে, আমি কেন, গোটা রাজ্যের মানুষ সাড়া দেবে, সবাই সাড়া দেবে। বাগচি দল পরিবর্তন করতে চাইলে ভারতীয় জনতা পার্টির কাছে অ্যাপ্রোচ করতে হবে। ভারতীয় জনতা পার্টির দল রয়েছে, আমি লিডার অফ অপোজিশন। পার্টিতে কাউকে ইনক্লুড করা, এক্সক্লুড করা আমি ওপিনিয়ন দিতে পারি, যেহেতু আমি কোর টিমে আছি, আমি ডিসিশন নিতে পারি না। পার্টি উইল ডিসাইড। যাকে অপমানের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন সেই অধীর রঞ্জন চৌধুরী অবশ্য কৌস্তভের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দিতে পারে, আমি পড়িনি, জানি না কে কোথায় যাবে, আমার কি বলার আছে। দলত্যাগ দিয়ে কৌস্তভকে কটাক্ষ করতে ছাড়েনি জোড়াফুল শিবির। কৌস্তভ বাগচি এখন, তিনি তো মাথা ন্যাড়া করেছিলেন মমতা ব্যানার্জির সরকারের, এখন দেখলাম তার রাগটা আবার তাঁর দলের উপর। এই ন্যাড়াটা কার জন্য? ন্যাড়া কবার বেলতলায় যায়। গত বছর জামিন পেয়ে হুঙ্কার ছুড়েছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন মমতার সরকারকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল রাখবেন না। দলত্যাগের পরেও কি প্রতিজ্ঞা অটল থাকবেন কৌস্তভ? আই এম এ ডিফারেন্ট ম্যাটেরিয়াল অলটুগেদার। যা বলেছি সেই এখনো অবধি, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না উৎখাত হবে মাথায় যেমন চুল গজাবে না। আর আমি কংগ্রেস ছেড়েছি, আর ফেরার কোনো জায়গা। বছরখানেক আগে মাথা কামিয়ে শিরোনামে এসেছিলেন, ভোটের মুখে এবার দল ছেড়ে ফের খবরে কৌস্তভ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কৌস্তভের কাছে সরাসরি চলে যাব। কৌস্তভ, খুব স্বাভাবিক যে দীর্ঘদিন ধরেই আমরা দেখতে পাচ্ছিলাম যে দলের সঙ্গে একটা দূরত্ব বা একটা অনেকগুলো জায়গায় ঠিক দলের সঙ্গে ব্যাটে বলে এক হচ্ছে না, এবং এই যে ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রাতেও তোমাকে দেখা যায়নি, যেখানে রাহুল গান্ধী বেশ কয়েকটা দিন রাজ্যে কাটিয়ে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোন লোকসভা নির্বাচনের মুখে দলত্যাগ, এটা তো খুব স্বাভাবিকভাবেই 2+2=4 করা হচ্ছে এই টাইমিংটা নিয়ে। 2
2+2 4 তো তখনও হতো যখন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির লিস্টে আমার নাম আসেনি। ছাড়ার যদি মানুষকে হতাম তখনও জানতে পারতাম। আমি মহাজাতি সদনে দলের ছাত্র পরিষদের অনুষ্ঠানে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, অপমান করা হয়, ছাড়লে তো তখনও ছাড়তে পারতাম। আমি যখন দলের স্বার্থে কথা বলার জন্য আমাকে মুখপাত্র পদ থেকে সরানো হয়েছিল, ছাড়লে তো তখনও ছাড়তে পারতাম। ছাড়াটা তো মানসিকতা কোনোদিন চিন্তাভাবনার মধ্যে ছিল না, কারণ এই দলটা আমি 2004 সাল থেকে এই দলটা করে এসেছি। আমি হাফ প্যান্ট পরা বয়স থেকে এই দলটা করেছি। আমি চিঠিতে লিখেছি, আমাকে লোকাল পার্টি অফিসে আমার মনে আছে, আমাদের পার্টির বয়স্ক দুজন মানুষজন ছিলেন আমাদের, আমি তাদের যদি কথা আজকে না বলি খারাপ লাগবে, আমাদের প্রভাস ঘোষ বলে একজন ছিলেন আর মলিন ঘোষ বলে আর একজন ছিলেন, কালুদা বোদেদা বলে আমরা ডাকতাম। তো আমার নামকরণ করেছিল ওনারা বাচ্চা কংগ্রেস বলে। এবং আমার মনে আছে 2005 সালে আমার টিটাগড় থানার সামনের উল্টো দিকে মঞ্চ করে কংগ্রেস পার্টির একটা বিক্ষোভ সমাবেশে সেটা আমার প্রথম বক্তৃতা, এবং লোকজন সেখানে তাক লেগে গেছিল যে এইটুকুর একটা বাচ্চা ছেলে বক্তৃতা করছে। তো এটা আমার কংগ্রেস পার্টির সাথে সম্পর্ক 2004 সাল থেকে। তো এটা তো ছেড়ে বেরিয়ে আসাটা তো খুব একটা মানে সোজা ব্যাপার আমার জন্যও ছিল না। দীর্ঘদিন ধরে বহুদিন ধরে দলের কাছে বহু বিষয় সামনে রাখতে চেয়েছি। আজকে আমি যখন রেজিগনেশন দিয়েছি, এখন আমাকে প্রচুর লোকজন ফোন করে বলছে না তুমি উইথড্র করে নাও, তোমাকে এই করা হবে, তোমাকে সেই করা হবে। কিন্তু আমি তো কোনোদিন কিছু পাওয়ার জন্য করিনি। আমি তো দলের কাছে আমার জন্য কোনোদিন পদ চাইনি, আইসিসি তালিকায় রাখেনি। খারাপ লেগেছে, দুঃখ পেয়েছি, প্রকাশ্যে বলেছি, কিন্তু দল ছাড়িনি। আমি এরপরেও দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছে, দলই দিয়েছিল, দলই কেড়ে নিয়েছে। আমার তাতেও খারাপ লেগেছে, বলেছি, কিন্তু আমি দল ছাড়িনি। কিন্তু দিনের পর দিন যেভাবে কংগ্রেস পার্টিটা ইজ লুজিং ইটস পলিটিক্যাল ক্যারেক্টার, এটা তো মেনে নেওয়া যায় না। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে এই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি তাদের নিজেদের অফিসিয়াল উইং বলে মনে করে। এখানে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে কংগ্রেস, এটা এআইসিসি মনে করে। এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস প্রশ্ন আমি ঠিক এই জায়গাটায় তুমি যেখানটাতে বলছো, তুমি যেখানটাতে চিঠিতেও লিখেছো যে এখানে যে প্রদেশ কংগ্রেস কমিটির যে এক্সিস্টেন্স সেটাকেই কার্যত স্বীকার করা হয় না, এবং তৃণমূল কংগ্রেসকে অ্যাকসেপ্ট করা হয় অ্যাজ ইটস আউটফিট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক এই অভিযোগটাই প্রকারান্তরে তো প্রদেশ কংগ্রেস নেতৃত্বেরও একটা বড় অংশের। অধীর রঞ্জন চৌধুরীর যে অবস্থান আর জয়রাম রমেশের যে অবস্থান আমরা দেখেছি জোট প্রসঙ্গে, দুটো সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ সেইভাবে যদি দেখি যে তোমার যে ভাবনাটা এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের যে ভাবনাটা, সেটা দুটো অপোজিট অবস্থানে নয়, তাহলেও কেন দল ছাড়তে হলো? আমি বলছি দলের যদি রাজ্য সংগঠনকে যদি সত্যি গুরুত্ব দেওয়া হতো, তাহলে কি বিষয়গুলো হতো? যারা এই বিষয়গুলোকে মেনে নিয়ে ঢোক গিলে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করতে পারবে, করবে। কারণ এই তৃণমূল কংগ্রেসের আমাকে মপিয়াদি আজকে দাঁড়িয়ে আমাকে অনেকে দল বিরোধী বলবে, অনেকে অনেক কিছু বলবে। আমি বলছি সেই তথাকথিত কংগ্রেস প্রেমীদের বা যারা কংগ্রেসের এত ভালো চায় বা এত ভালোবাসে দলকে, যেদিন অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল, তারা কোথায় ছিল? আমি তোমার চ্যানেলে বলছি মৌপিয়াদি, যেদিনকে আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অফিসে সকালে প্রেস কনফারেন্স করতে গেছিলাম, আগের দিন রাত্রিরে অনেক নেতার সাথে আমার কথা হয়েছিল, তারাও বলেছিল আমরা যাব। সকাল থেকে কারুর পেট ব্যথা হলো, কারুর ফোন খারাপ হয়ে গেল, কারুর মেয়ের স্কুলে যাওয়ার ব্যাপার হলো, তো এরকম অনেক কিছু হলো। আলটিমেটলি যখন সকালবেলায় গিয়ে দেখলাম সেখানে আমাকেই প্রেস কনফারেন্স অ্যাড্রেস করতে হলো। এমনকি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অনেক বড় বড় মুখ, অনেক বড় বড় মানুষজন, তারা আমাকে ফোন করে বলেছিল না এটা করার দরকার নেই, তুমি অন্য একটা কিছু বলে প্রেস কনফারেন্স করে দাও। আমি সমস্ত কিছুকে উপেক্ষা করে বলেছিলাম আমি জানি ইটের জবাব পাটকেলেই দিতে হয়, আর আমি সেই ফিলোসফিতে বিশ্বাস করি, আমি সেটা করব। তো আমাকে যারা আজকে কংগ্রেস বিরোধী বলে দাগাচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তি অধীর রঞ্জন চৌধুরী হিসাবে বলছি না, দলের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সেদিনকে কুরুচিকর আক্রমণ করেছিল, না রাজ্য না কেন্দ্র একটা কথা কেউ বলেছে? আজকে এই প্রসঙ্গটা ছেড়ে এবারে যদি তোমার আসি রাজ্যের কিছু পার্টিনেন্ট ইস্যু নিয়ে আমি লিখেছি। বকটুই থেকে শুরু করে একটার পর একটা কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দু খুন হলো, সন্দেশখালীর মতন ঘটনা। বকটুই সন্দেশখালীর ঘটনার এতটাই গুরুত্ব, মানে এতটাই গভীরতা, প্রধানমন্ত্রী সেই গভীরতা অনুধাবন করে প্রেস বিবৃতি দিতে পারেন, কথা বলতে পারেন, বিজেপির কেন্দ্রীয় টিম আসতে পারে, আমাদের দলের কেন আসবে না? আমরা এগুলো অনেক ডিপেন্ড করেছি, কিন্তু কোথাও তো মানুষের কাছে গিয়ে একটা বলার জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না, অন্তত আমি তো পাচ্ছিলাম না, নিজের বিবেকের কাছে উত্তর দিতে পারছিলাম।
বকটুই ঘটনা নিয়ে রাহুল গান্ধীর কোনো বক্তব্য নেই, সন্দেশখালীর ঘটনা নিয়ে রাহুল গান্ধী, খার্গেজি কারোর কোনো বক্তব্য নেই। এগুলো আমাদের বেদনার কথা। দল আমরা যখন এই রাজ্যে করি, আমরা মনে করি যখন কেন্দ্রীয় দল সেইভাবেই আমাদেরকে সমর্থন যোগাবে। আজকে তৃণমূলের সাথে পশ্চিমবঙ্গের কোনো কংগ্রেস কর্মী জোটকে অ্যাপ্রুভ করে না। অধীরবাবু যেটা করছেন দলের সভাপতি হিসেবে ঠিকই কাজ করছেন, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় নেতৃত্বে তৃণমূলের আশেপাশে হাতে ভিক্ষার বাটি নিয়ে ঘোরার যে মানসিকতা, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর আমাদের এই জিনিসটা দল বুঝছে না যে আমরা 2004 সাল থেকে লাগাতার হারছি, এমন হারছি লাস্ট দুটো নির্বাচনে আমরা অফিসিয়াল অপোজিশনের স্ট্যাটাসটা পাই। আর আমি তো বলছি যা পরিস্থিতি, তাতে হয়তো তৃতীয়বার হ্যাট্রিক হবে এই সিচুয়েশনে। পার্টির নির্বাচন জেতার জন্য কোনো চিন্তা ভাবনা এখানে আমার প্রশ্নটা কৌস্তব তোমার কাছে, যে যেখানে তুমি বলছো যে যদি সেটা হতো, কৌস্তব তোমার যে অবস্থানটা, তোমার যে আক্ষেপ, সেই আক্ষেপটাই মোর অর লেস প্রদেশ কংগ্রেস নেতৃত্বেরও, তাহলে আজকে তোমার ইস্তফা নিয়ে কেন আমরা দেখতে পাচ্ছি যে প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা বা মুখপাত্র তাদের তরফ থেকে কটাক্ষ উড়ে আসছে? তুমি এই ইস্তফার আগে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বলেছিলে? আমি বহুবার রিচ আউট করার চেষ্টা করেছি দলের নেতৃত্বকে, বহুবার আমার যা অভাব অভিযোগের কথা জানিয়েছি, কিন্তু আলটিমেটলি বিষয়গুলোতে কেউ কর্ণপাত করেনি। আমি যখন আজকে রেজিগনেশন দিয়েছি, আজকে বহু লোক ফোন করেছে, দিল্লিরও বেশ কিছু লোকজন ফোন করেছে, আমাকে বোঝানোর চেষ্টা করেছে, আমাকে দলে অমুক জায়গা দেওয়া হবে, অমুক তমুক এসব বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কম্প্রোমাইজ করাটা তো আমার ক্যারেক্টার নয়। আমি তো পারবো না কম্প্রোমাইজ করতে। এইভাবে তো কম্প্রোমাইজ করে তো চলা যায় না। আমরা যখন রাস্তাঘাটে মানুষজনের সাথে কথা বলি, সবার একটাই বক্তব্য, যেই কংগ্রেসটাকে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে দিনের পর দিন ভেঙে টুকরো টুকরো করেছে, সেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের কাছে এখনো ভিক্ষার বাটি নিয়ে বসে আছে। আজকে যদি জোট না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় না চাইলে জোট হবে না। আমাদের নেতৃত্ব তো একদম খোলা অফার দিয়ে বসে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দিচ্ছে না, তাই আমাদের এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সাথে জোট হচ্ছে না। এর থেকে লজ্জার কিছু হতে পারে? এই যন্ত্রণা, এই বেদনা শুধু আমার একার নয়, গোটা রাজ্য কংগ্রেসের প্রত্যেকটা সাধারণ কর্মী সমর্থকদের। আর আজকে যারা আমাকে বারবার বলছি, মৌপিয়াদি, আমাকে অনেকে দল গদ্দার, বেঈমান, অনেকে অনেক কিছু বলবে, এই দলের প্রতি আমার যা স্যাক্রিফাইস, এই দলের প্রতি আমার যা ত্যাগ, আমি এইটুকুন বলতে পারি, খুব কম লোকে আছে যারা এই জিনিস করেছে। যারা জানে তারা জানে, যারা জানে তারা বলবে না, যারা জানে না তারা এই জিনিসগুলো বলবে। আর দলের একটা বড় অংশ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। তাদের একটা খুব আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা হয়ে যাচ্ছিল আমি থাকলে, সেই জায়গাটাকে তারা মুক্ত হলেন। কৌস্তব, কাদের কথা বলছো? আমি কাউকে নাম করব না, কিচ্ছু বলবো না। আমি দেখলাম অতীব বড় বড় বিপ্লবীরা, সব বৈপ্লবিক সব মন্তব্য, অনেকে আমাকে প্রেস মিডিয়ার লোকজন বলেছে। আমি কিচ্ছু খারাপভাবে নিচ্ছি না। আমরা সবাই একসময় সতীর্থ ছিলাম। আমার সবার প্রতি ভালোবাসা, আমার সবার প্রতি শ্রদ্ধা অটুট। আমি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতিকে অত্যন্ত শ্রদ্ধার নজরে দেখি। আমি জানি অধীরবাবুকে, আমি সত্যি কথা বলছি, যারা ফার্স্ট জেনারেশন পলিটিক্সের লোক, যার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যে লড়াই করে যে জায়গা অধীরবাবু করেছেন নিজের জন্য, এটা সত্যি শিক্ষণীয়, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। অধীরবাবু শুধু রাজনীতির ক্ষেত্রে না, অধীরবাবু যেভাবে নিজের পড়াশোনাটাকে যে জায়গায় নিয়ে গেছেন, হয়তো পারিপার্শ্বিক সিচুয়েশনে ক্লাস 10 অবধি পড়াশোনা করেছেন, কিন্তু যেভাবে নিজের ইচ্ছায় যে জায়গায় নিজের নলেজকে নিয়ে গেছেন, আমি সবসময় এটা বলি যে অধীরবাবুর মতন মানুষ খুব কম পাওয়া যায়। ব্যক্তিগত শ্রদ্ধা, ব্যক্তিগত ভক্তি, ব্যক্তিগত ভালোবাসা এক জায়গাতে, কিন্তু উল্টো দিকে রাজনৈতিকভাবে আমি আজকে কাউকে কিচ্ছু বলবো না। তবে যেই ধরনের মন্তব্যগুলো উঠে আসছে, যারা করছে তাদের ভাবনা চিন্তা করা উচিত যে বিজেপিতে যাচ্ছ, কোন প্রেক্ষাপটে আমি দল ছাড়লাম। মৌপিয়াদি, আমার চিঠিতে একটা লাইন আছে, আমি জাস্ট একটা কথা বলি মৌপিয়াদি, আমার চিঠিতে একটা লাইন আছে, আমি জানি না তুমি সেটা পড়েছো কিনা। এক লাইনে একটা কথা লিখেছি যে আজকে আমি অনেক কিছু লিখতে পারতাম, বাট আই চুজ নট টু। দেখেছি, আমার হাতে আছে সেই চিঠিটা। একটা লাইন অনেক কিছু বলে দেয়। আমি চাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমি বলি। বিজেপিতে জয়েন করছো? সেটা তো আমার রাজনৈতিক ভবিষ্যৎ আমি সবাইকে বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। মোপিয়াদি, এই যে তোমাকে আমি একটা কথা বলছি রাজ্যের দলের পক্ষে, আমাকে দলের মধ্যে এমন কোণঠাসা করে রাখা হয়েছিল, আমি কোনো প্রোগ্রামে, যদি কোনো পার্টির প্রোগ্রামে যেখানে যাচ্ছি, আমাকে ধরো কোনো ব্লক প্রেসিডেন্ট বা টাউন প্রেসিডেন্ট ভুল করে ডেকে ফেললো, তাদের পদ চলে যাচ্ছে। আমাকে কোনো জেলা প্রেসিডেন্ট কোনো প্রোগ্রামের জন্য যদি বলছে, ফোন করে বলছে কৌস্তব তোমাকে আসতে হবে, পর মুহূর্তে একদিন পরে ফোন করে বলছে না তোমাকে আসতে হবে না। দিনের পর দিন এই অপমান আমার সাথে হয়েছে।
এটা কারা করেছে? এর নেপথ্যে কারা? এই যে তুমি যেটা বললে যে অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে একটি মন্তব্য, সেই মন্তব্যের তুমি প্রতিবাদ করায় তোমাকে গ্রেফতার হতে হয়েছে ইত্যাদি, এই ঘটনাগুলো তো সবার জানা। এখনো তুমি বলছো যে অধীর রঞ্জন চৌধুরী সম্পর্কে তোমার শ্রদ্ধা অটুট, তিনি তার তুমি স্তুতি করছো। তাহলে এই ডিসিশনগুলো কে নিতেন? কে বা কারা এর নেপথ্যে ছিলেন? আমি বলতে পারবো না, আমি আজকে এই নিয়ে এসব কথাও বলবো না। তবে এই বিষয়গুলো হয়েছে, দলের যারা আছে তারা সবাই জানে। আমি রিসেন্ট একটা ইনস্ট্যান্স দিচ্ছি। আমার আগামী 7ই মার্চ চোপড়াতে একটি দলীয় সভায় আমাকে ইনভাইট করেছিল যাওয়ার জন্য, এবং আমাকে যে ইনভাইট করেছিল তারপর থেকেই শুনতে পারলাম যে আমাকে ওখানে ডাকা নিয়ে, ফ্লেক্সে আমার নাম দেওয়া নিয়ে, ওই গেট টেটগুলো করাতে আমার নাম দেওয়া নিয়ে সে বিশাল ঝামেলা। তা আমি তাকে তখন ফোন করে আমি বলেছিলাম যে আপনি সবার সাথে কথা বলে আমাকে বলছেন তো? মানে এমন একটা পরিস্থিতি দলের মধ্যে, এমন একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল বিগত, আমি বলছি এটা 6-7 মাস ধরে, যেখানে আমারই এই দলটা, আমার মনে হতো যে আমি বাইরের কেউ। মানে আমি একদম অস্পৃশ্য হয়ে গেছিলাম সকলের কাছে, সকলের মনে হচ্ছিল যে আমি অস্পৃশ্য। আমি এই সিদ্ধান্ত নিতে আমি বারবার বলছি না যে খুব সহজ সিদ্ধান্ত নয়, একদম মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর আমার মনে হয়েছে যে আর পারা যাচ্ছে না, এরপরে যদি না করি নিজের আত্মসম্মান বলে আর কিছু থাকবে না। এই পরিস্থিতি তৈরি করা। শুভেন্দু অধিকারী সম্পর্কে তোমার অ্যাসেসমেন্ট কি রকম? বলছি এই কথাটা আমি খুব বিশ্বাস করি, হয়তো টিভি, আমি জাস্ট একটা কথা বলে নি, কংগ্রেস দলটা কেউ ছাড়ে না, কংগ্রেস দলটা ছাড়তে বাধ্য করা হয়। এবং অতীতেও এর আগে আমাদের অনেক লোকেরা দল ছেড়েছে, আমরা অনেকে অনেক কিছু বলেছি, কিন্তু অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো প্রযোজ্য। মানস ভূঁইয়া যেভাবে দল ছেড়েছিলেন, আমরা হয়তো বলবো একটা ক্রিমিনাল কেসের জন্য দল ছেড়েছিলেন, কিন্তু মানস ভূঁইয়ার সাথেও সেদিনকে যে কি দুর্ব্যবহার হয়েছিল যারা জানেন তারা জানেন। কোনো সময় যদি প্রয়োজন হয় নেপাল মাহাতোকে জিজ্ঞেস করবেন সেদিনকে সিএলপি ঘরে মানস ভূঁইয়ার সাথে কি ব্যবহারটা হয়েছিল। এরকম এক গুচ্ছ উদাহরণ আছে। কংগ্রেস কেউ ছাড়ে না, কংগ্রেসকে ছাড়তে বাধ্য করা হয়। শুভেন্দু অধিকারী প্রসঙ্গটা এলে শুভেন্দু অধিকারী সম্পর্কে আমি বরাবর আমার মূল্যায়ন, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তো বিজেপির বিরোধী দলনেতা নয়, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা। আমি এর আগে বহুবার বলেছি যে শুভেন্দু অধিকারী তার রোল অ্যাজ এ লিডার অফ অপোজিশন যেভাবে পালন করেছে, অতীতে তৃণমূল সরকার আসার পর থেকে কোনো নেতাকে এইভাবে বিরোধী দলনেতার রোলের প্রতি জাস্টিস করতে দেখা যায়নি। আমি যদি এই কথাটা বলি আমি ভুল কথা বলবো? আমি যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে আমি ভুল বলবো? আমাকে বলতে হবে, যদি এক পক্ষ মানুষ যদি মানে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, তার মানে আমাকে বলতে হবে সূর্য পশ্চিম দিকে ওঠে। শুভেন্দু অধিকারী আছে বিরোধী দলের নেতা, ভালো কাজ করেছে, বারংবার বলেছি, আগেও বলেছি, এখনো বলেছি, আগামী দিনও বলবো। তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যে মানুষটা কাজ করছে তাকে তো অবশ্যই বলতে হবে। আর বিরোধী দলনেতা কোনো দলের হতে পারে না, বিরোধী দলনেতা এই পদটা তো সরকারি পদ। তার মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমরা জানতে পারছি যে এরপর কৌস্তব বাগচি কি করবেন, কি হতে চলেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ। একদম আমি স্পষ্টভাবে যখন আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি অনেক ভাবনা চিন্তা করেছিলাম যে দলে থেকে যাবে, দলের এই বিষয়গুলো সমস্ত কিছু সর্ট আউট হয়ে যাবে, কিন্তু আমাকে যদি এখন তাড়ানোরই উদ্দেশ্য হয়ে থাকে, ভাই অপান্ত হয়ে তো আমি পড়ে থাকতে পারবো না। সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যখন রেজিগনেশনের কথাও সবাইকে জানিয়েছি, যা করব রাজনৈতিক যা সিদ্ধান্ত সেটাও জানিয়ে করব। কারণ আমি একটা জায়গাতে আমার সিদ্ধান্তের জায়গায় আমি বদ্ধপরিকর, রাজ্য থেকে এই যে অপশাসন মুক্ত করতে হবে বাংলাকে। রাজ্যে যে অপশাসন চলছে, এই বেকার ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে, রাজ্যের হাহাকার করা মানুষগুলোর দিকে তাকিয়ে, চতুর্দিকে তৃণমূলের অত্যাচারে যারা অত্যাচারিত সেই সকল মানুষগুলোর দিকে তাকিয়ে এই শাসনকালের অবসান ঘটা দরকার। আমার শেষ প্রশ্ন কৌস্তব, আমার শেষ প্রশ্ন, গত এক বছর ধরে বারংবার কখনো রাজনৈতিক আলোচনায়, কখনো একটু ব্যঙ্গাত্মক স্বরে তোমার এই যে মাথার চুল কামানোর যে তোমার সিদ্ধান্তটা এবং যে পণটা, সেটা বারবার আলোচনায় চলে এসেছে। অনেকে ব্যঙ্গ করেছেন, অনেকে সেটা নিয়ে আলোচনা করেছেন, অনেকে তোমার যে অঙ্গীকার সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন। তো আজকে দাঁড়িয়ে কোথাও এর জন্য আক্ষেপ রয়েছে? একদম নেই। আমি আগেও বলেছি, আই এম আ ডিফারেন্ট পলিটিক্যাল ক্যারেক্টার অল টুগেদার। আমি অন্যান্য রাজনৈতিক লোকেদের মতো নই। অতীতে অনেক রাজনৈতিক লোকজন দেখেছে সবাই, তারা এরকম প্রতিজ্ঞা করেছিল, পর মুহূর্তে আবার তারা সেখান থেকে সরে এসেছে। আমি খারাপ বলছি না, লোকের কম্পালশন থাকে, আমার ক্ষেত্রেও তো আমাকে বাড়ির লোকেরা প্রচুরবার এসে বলেছে, এই তুমি কেন চুল রাখছো না। আমার এই রিসেন্টলি গণেশ পুজোতে বাড়িতে এসে আমাদের হাইকোর্টের আমাদের বহু সিনিয়র কলিগস, বিভিন্ন জজেরা, তারাও পর্যন্ত বলেছে না তুমি এবার এটা রাখো। কিন্তু আলটিমেটলি আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওখান থেকে আমি 1 ইঞ্চি সরবো না। আমি স্পষ্টভাবে যেটা বলেছিলাম সেই দিনকেও যা বলেছিলাম, আজও তাই বলছি, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে উৎখাত হচ্ছেন আমার মাথায় আমি চুল গজাতে দেব।
কৌস্তব ধন্যবাদ। এর পরবর্তী সিদ্ধান্ত কি তুমি জানাও সেদিকে আমাদের সবার তোমার হয়তো মনে থাকবে আমি ব্যাংকশাল কোর্ট থেকে বেরিয়ে তোমার চ্যানেলেই প্রথম এই কথাটা বলেছি। এক্স্যাক্টলি কৌস্তব, সেদিন প্রথম ব্যাংকশাল কোর্ট থেকে বেরিয়ে জি24 ঘন্টাতেই তুমি লাইভে বসেছিলে এবং সেখান থেকে তুমি এই কথাটাই বলেছিলে এবং এখনো তুমি সেই কথাটাই রিপিট করছো। আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ কৌস্তব আমাদের সময় দেওয়ার জন্য। কৌস্তব বাগচি এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আমাদের সঙ্গে আর যারা রয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে তরুণজ্যোতি তিওয়ারি, সিপিআইএমের পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অনিন্দ রায়চৌধুরী এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি অনিন্দর কাছেই আসবো। অনিন্দ, কৌস্তব যে কথাগুলো বলছে সে কথাগুলো তো অনেকটা প্রদেশ কংগ্রেসের যে ভাবনা, প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা একান্তে বা কখনো রাজনৈতিক পরিসরেও যে আলোচনাটা করে থাকে তার সঙ্গে এক। প্রদেশ কংগ্রেসের একাধিক নেতারা তো এটা মনে হয় যে যেভাবে জয়রাম রমেশরা রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সময় যে ধরনের অবস্থান নিয়েছেন বা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে যেরকম লাগাতার একটা চেষ্টা চলে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস তাদের অনীহা জানানোর পরও, সেটা অসম্মানজনক। তাহলে কৌস্তব নিয়ে এত আপত্তি কেন? না, আপত্তি তো কিছু নেই। আমি শুধু বলি যে সুব্রত মুখার্জি, সোমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সির, প্রণব মুখার্জি একটা সময় জাতীয় কংগ্রেস ছেড়েছিলেন, ইতিহাসটা আমরা জানি, আবার জাতীয় কংগ্রেসে ফিরে এসেছিলেন। অতএব কৌস্তব বাগচি আমার কোনো কারণেই মনে হয় না সেই সমস্ত নেতার সমগোত্রীয় নেতা যারা কংগ্রেস ত্যাগ করে আবার কংগ্রেসে ফিরতে হয়েছিল। এক। 2 নম্বর, উনি অধীর চৌধুরীর মেয়ের কথা বলছেন, কন্যার কথা বলছেন, একদম ঠিক বলছেন। কিন্তু যখন রাহুল গান্ধীকে শুভেন্দু অধিকারী কটূক্তি করলো, একটা কটু শব্দ বললো, তখন ওনার প্রতিবাদের ভাষা ছিল না। আসলে মুশকিল কি, গডসের ছবি বুকে নিয়ে না গান্ধী করা যায় না, আর যাই করুন। শুভেন্দু অধিকারী ছবি বুকে নিয়েছে, নিয়ে উনি অধীর চৌধুরীর কথা বলছেন। অধীর চৌধুরী দুটো ক্যারেক্টারের, একটা ব্যক্তি, একটা রাজনৈতিক। আমি আপনাকে একটু দায়িত্ব নিয়ে বলছি, কংগ্রেসে থাকাটা কঠিন, ছেড়ে দেওয়াটা অনেক সহজ। কৌস্তব ছেড়ে দিয়েছে। আমি কৌস্তব আমার ছোট ভাইয়ের মতো, আমার একই ফ্যাটার্নিটির লোক, তরুণও আমার একই ফ্যাটার্নিটির লোক। লস না? একদমই লস না। কিসের লস? কংগ্রেস থেকে অনেক লোক গেছে, আবার কংগ্রেসে ফিরে এসেছে। আমার শুধু চিন্তা হচ্ছে কৌস্তব বাগচি না ওই সন্ময় ব্যানার্জি, কনক দেব না জয়প্রকাশ মজুমদারের মতো হয়, বিজেপিতে কিছু না পেলে আবার তৃণমূলে যাবে না তো? এই প্রশ্ন আপনার কাছে রইল। আমি একটু শতরূপের কাছে আসি। শতরূপ, কৌস্তব বাগচি এগুলো খুব তুচ্ছ ঘটনা, আমার এটা নিয়ে কমেন্ট করার কিছু নেই। আমি তোমাদের প্যাকেজটা দেখছিলাম, তোমাদের যে বলা হচ্ছিল যে আমি একটা লাইনটা নোট করছিলাম যে বছরখানেক আগে মাথা কামিয়ে শিরোনামে এসেছিলেন। পশ্চিমবাংলার রাজনীতি আমরা দেখেছি লোকে তেভাগা আন্দোলন করে শিরোনামে এসছে, কেউ হচ্ছে মানে মনে করো শ্রমিক আন্দোলন করে, কৃষক আন্দোলন করে শিরোনামে এসছে, আজকাল সব নেতা হয়েছে, ন্যাড়া হয়ে শিরোনামে এসছে। তো হয়েছে। আমি একটা কথা বলছি মৌপিয়াদি, আমি ব্যঙ্গ বিদ্রুপ না করে, কৌস্তবকে আমি অত্যন্ত পছন্দ করতাম। ইনফ্যাক্ট আমি তোমার একটা কথা বলি, আমি কৌস্তবকে প্রথম চিনেছিলাম আজ থেকে বহু বছর আগে, তখন আমি এসএফআই করতাম, ও ছাত্র পরিষদ করতো 24 ঘন্টা স্টুডিওতে, সে বহু বছর আগে, তোমাদের তখন অন্য অফিস ছিল। কিন্তু আমি একটা কথা বলছি, দেখো পশ্চিমবাংলা আমরা যখন বড় হয়েছি না, আমরা একটা গর্ববোধ নিয়ে বড় হয়েছি যে দলবদলের রাজনীতি আমাদের রাজ্যে নেই, অন্যান্য রাজ্যে আছে। গত 7-8 বছর 10 বছরে আমরা এমন নেতার দলবদল দেখেছি। আমি আমার দলেরও ধরো রেজ্জাক মোল্লার মতো নেতাকে বলতে পারি, আমি খালি অন্যের দিকে কাদা ছুটছি না, যারা মনে করো অনেক মানুষের অনেক সমর্থন পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, নিজের দলের কাছ থেকে অনেক সম্মান পেয়েছেন, বছরের পর বছর তারা কেউ এমএলএ থেকেছেন, কেউ মন্ত্রী থেকেছেন, কেউ এমপি থেকেছেন, অনেক আশা অনেক ভরসাকে বিক্রি করে তারা দলবদল করেছে। সেখানে কৌস্তব অত্যন্ত খুচরো একজন রাজনৈতিক কর্মী বলে আমার মনে হয়। এটা আমাকে সামগ্রিক যা পলিটিক্যাল কালচার আমাদের রাজ্যে তৈরি হয়েছে, আজকে সেই তালিকায় একটা নাম যোগ হলো, এর বেশি বিরাট কোনো সিগনিফিকেন্স আমার কাছে এইটার নেই, বাকি যার কাছে আছে। তরুণ, কৌস্তবের পরবর্তী গন্তব্য, তরুণ পরবর্তী গন্তব্য কি বিজেপি? জানি না আমি মুপিয়াদি, আজকে দিন একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে। তোমারই একটা অদ্ভুত জিনিস, একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, অবভিয়াসলি লয়ার হিসাবে যথেষ্ট সম্মান করি আমি ওকে, ভালো লয়ার, আমার ভালো বন্ধু। ইনফ্যাক্ট এখন রাজনৈতিকভাবে অনেকেই আছে, বিরোধী থাকতে পারে, কিন্তু সম্পর্ক যথেষ্ট ভালো। এখানে একটা অদ্ভুত জিনিস দেখো, আমি বলছি কৌস্তব একটা ফ্যাক্টর, এখানকার একজন নাম, কংগ্রেস কর্মী একজন, ঠিক আছে, কিন্তু এই মিলিন্দ দেওরা, হার্দিক প্যাটেল, অশ্বিনী কুমার, সুনীল জয়কর, RPN সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জিতিন প্রসাদ, অশোক চৌহান। আসামে রিসেন্টলি রানা গোস্বামী আজকে রিজাইন করেছেন, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট। এরা কংগ্রেস কেন ছাড়ছে? কারণ কংগ্রেসে থেকে আর যাই হোক আন্দোলন হয় না, একটা পরিবারের দাসত্ব হয়। এই আজকে সন্দেশখালী ইস্যু নিয়ে কথা হচ্ছে না, সন্দেশখালী ইস্যু নিয়ে কংগ্রেসের প্রেসিডেন্ট, যাকে বিরোধী জোট এনডিপিন্ডি যারা প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট প্রজেক্ট করে দিল, তিনি বলেছেন একটা ন্যাশনাল মেতে ডিবেটে, 1-to-1 ছিল, তাকে জিজ্ঞেস করে সন্দেশখালী নিয়ে আপনার মন্তব্য কী, তখন উনি রিপ্লাই করেছেন ওখানে এরকম হয়, হতেই থাকে, তো ওটা নিয়ে
ওইখানকার ইস্যু নিয়ে জাতীয় স্তরে মন্তব্য করা ঠিক নয়। এবার এদের নেতৃত্বে কেউ লড়াই করতে পারবে? এদের নেতৃত্বে কেউ লড়াই করতে পারবে? এরা আলটিমেটলি দেখে যেখানে পঞ্চায়েত ভোট হলো, পঞ্চায়েত ভোটে ফার্স্ট বলি হলো একজন কংগ্রেস কর্মী, কংগ্রেসের সোকল্ড হাই কমান্ড থেকে একটা প্রতিবাদের আওয়াজ। এবং শুধু তাই নয় তরুণ, আমি এখানে একটু অ্যাড করব, অনিন্দ রয়েছেন, যে ন্যায়যাত্রা চলছে মুর্শিদাবাদে, রাহুল গান্ধীর ন্যায়যাত্রা চলছে, সেইখানে দাঁড়িয়ে যখন এই প্রশ্নটা জয়রাম রমেশকে করা হয়, সেই সময় জয়রাম রমেশ বিষয়টাকে তেমন গুরুত্বই দিতে রাজি হননি। তিনি বলেছেন যে ন্যায়যাত্রা ইত্যাদি বিরাট ব্যাপার, ইলেকশন মুখী নয়, বিচারের ব্যাপার, বিচারধারার ব্যাপার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক সেকেন্ড আমায় বলতে দাও, আমি সেদিন উপস্থিত ছিলাম সেখানে। ওই পরিস্থিতিতে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার মতো প্রশ্ন যাতে না করা হয়, এবং যখন জয়রাম রমেশ এই কথাটা বলছেন প্রেস কনফারেন্সে, সেই প্রেস কনফারেন্সে ঠিক 30 মিটারের মধ্যে দাঁড়িয়ে সেদিন অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিমরা কথা বলছেন, এবং সেখানে অধীর রঞ্জন চৌধুরী তিনি সুর চড়াচ্ছেন রাজ্যে রাজনৈতিক হিংসা এবং তাতে তৃণমূল কংগ্রেস কিভাবে কোট আনকোট মদত দিচ্ছে সেই অভিযোগ। লাভ কি? আমি আবার বলছি লাভ কি? এই কংগ্রেস তো, আমি অন্য কথা বলবো না, এই কংগ্রেস দাদারা আছে, যারা বহুত পুরনো কংগ্রেস করে না, তো এই কংগ্রেস তো অভিযোগ করে আসতো না যে বামেদের হাতে আমাদের এত কর্মী খুন হয়েছে, এই কর্মী শহীদ দিবস বামেদেরই তো কর্মীরা খুন হয়েছিল, মারা গেছিল, সেইটা তারা জোট করলো। এরা কর্মীদের কথা ভাবে না। আমি আসবো, আমি কৃষাণুর কাছে আসবো, কৃষাণুর কাছে আসবো, ছোট্ট একটা বিরতি আমাকে নিতেই হবে। বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, কৌস্তব বাগচি তিনি কংগ্রেস ছাড়লেন এবং একগুচ্ছ অভিযোগ তিনি করেছেন, যার মধ্যে যেটা বলা হচ্ছে যে উইথ রিগার্ড টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য পার্টি ডাজ নট সিম টু অ্যাকনলেজ দ্য এক্সিস্টেন্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল প্রদেশ কংগ্রেস কমিটি, বাট অন দ্য কন্ট্রারি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য তৃণমূল কংগ্রেস অ্যাজ ইটস আউটফিট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। না দেখুন, সেটা ওনার মানে ও নিজে ঠিক করেছে। আমার এই ব্যাপারে আমার দলীয়ভাবেও ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই। শুধু আমি ওর কথাটা খুব মন দিয়ে শুনছিলাম, যা যা ও বললো। আমার এখানে 3টে বক্তব্য আছে। একটাও বলল, এতদিন ধরে আমরা বিভিন্ন সময়ে কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেসের মুখপাত্রদের, নেতাদের এবং তাদের জোটসঙ্গী সিপিএমদের মুখে খুব সেটিং তত্ত্বটা শুনছিলাম, কিন্তু ভেতরকার চিত্র যেটা কৌস্তব বলল, সেইখানে বোঝা যাচ্ছে যে প্রকৃত আমরাই দাঁতে দাঁত টিপে বিজেপির বিরুদ্ধে লড়ছি। সেটাই ও ওখানে ভেতরকার যে তথ্য দিল, তাতে ওদের ভেতরকার অ্যাসেসমেন্টও বলল। 1, 2 ও বলল যে কেউ কংগ্রেস ছাড়ে না, কংগ্রেস ছাড়ানো হয়। আমরা তো বাইরনের সময় এটাই বলেছিলাম যে বাইরন নিজের ইচ্ছাতে এসছিল, কিন্তু অধীরবাবুই তো বারবার বলছিলেন ওকে নাকি ভাঙানো হয়েছে। তো তার মানে অধীরবাবুর যে প্রধান ডান হাত বাঁ হাত যাই বলুন, একটা তো প্রধান তো শেষ কৌস্তবই আজকে বলছে যে বাইরনকেও কংগ্রেস বাধ্য করেছিল। তো সুতরাং আবার আমি বলি যে এবার অধীরবাবুর যেহেতু ডান হাত, এবং আমি জানি না অধীরবাবুর নির্বাচনে কতটা এটার এফেক্ট পড়বে, কৌস্তব চলে আসাতে বিজেপির হাত শক্তিশালী হবে, কিন্তু অধীরবাবুই কোথায় এই ভেতরকার এই অশোক চৌহান যে লিস্টটা তরুণজ্যোতি একটু আগে বলছিল, অধীরবাবু ইট পাতার জন্য নিজের প্রধান সৈনিককে পাঠিয়ে দেননি তো? এটা আমার মনের প্রশ্ন। আমাদের বিশেষ কিছু ভাবার নেই। প্রথম কথা যে তরুণ, আমি এই আলোচনাই করছি না, তরুণজ্যোতি যেহেতু কথাটা বললো, আমি বলি ভাই তুমি 21শে জুলাই বামফ্রন্টের হাতে, সিপিএমের হাতে কংগ্রেসের খুনের পরে কেন কংগ্রেস জোট করে যে জিজ্ঞেস করছো? তোমরা বলো তোমাদের পার্টির ফাউন্ডার নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি, আর তাকে কাশ্মীরে খুন করেছিল ওমর আবদুল্লাহ, তোমরা শেখ আবদুল্লাহ, সেই শেখ আবদুল্লাহ দলের সঙ্গে জোট করে বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিল। শুনে নাও কথাটা, শুনে নাও। দ্বিতীয় কথা হচ্ছে, কৃষ্ণদা আমি তোমায় দোষ দিচ্ছি না, তোমার জায়গায় আমি থাকলে এখন আমিও নানা রকম ফর্মুলা বার করতাম, সুযোগ পেলে কেই বা ছাড়ে। কিন্তু তোমায় বলি, তুমি যদি কংগ্রেসের একজন ইনসাইডারের কথাকে প্রমাণ হিসেবে ধরো, তাহলে কদিন আগে একই কথা বলে, ভাই শুনে নাও, কদিন আগে বিজেপিতে জয়েন করেছিলেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, একই কথা বলে তিনি আজ থেকে 4-5 দিন আগে পোস্ট করেছেন, ভাইপোর ব্যাপারে আদালতে আপোষহীন ছিলেন মানুষটি বিল্লদল ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টে দিল্লির সরকারের অস্বস্তি বাড়ছিল, সরিয়ে দেওয়া হলো তাকে। আপনি একেবারে সঠিক কথা বলেছেন, এবং সকলেই যে এক একটি রাজনৈতিক দলের কাছে এক একজন মানুষ খুব একটা গুরুত্বপূর্ণ নয়,
কিন্তু আমরা আমাদের দুটি চরিত্র আছে, একটি চরিত্র রাজনীতি নিয়ে আমরা যখন আলোচনা করি তখন একটা বিশ্লেষকের দৃষ্টিতে দেখি, আরেকটি চরিত্র হচ্ছে যে আমরা মন থেকে দেখি, অর্থাৎ কিছু কিছু মানুষ এক দল থেকে অন্য দলে যখন যান এবং বিশেষ করে যুব নেতা নেত্রীরা, তখন একটা মন খারাপ হওয়ার জায়গা থাকে। কানাইয়া কুমার যখন কংগ্রেসে গেছিলেন মন খারাপ হয়েছিল, কৌস্তুভ যখন কংগ্রেস ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যখন যাবেন সেটা লক্ষ্য রাখতে হবে, হয়তো একটু মন খারাপ হবে। তার থেকেও হয়তো বেশি মন খারাপ হবে শতরূপ যদি কোনোদিন কোনো কারণে সিপিআইএম ছেড়ে দেয়, কারণ সমর্থকের দিক থেকে আমরা যখন এই মানুষগুলোই তো তাদেরকেই আমরা দলের সঙ্গে মিলিয়ে ফেলি। অর্থাৎ আজকে শতরূপ যেমন সিপিআইএম, যেমন তরুণজ্যোতি বিজেপি, যেমন কৌস্তুভ কংগ্রেস, এই ধরনের যে মানুষগুলোকে দেখে অনেক মানুষ সেই দলের সঙ্গে নিজেদের মেলান। দল একটা অ্যাবস্ট্রাক্ট, একটা বিমূর্ত জিনিস, তার মধ্যে এক একটি মানুষ হচ্ছেন তার ইনস্ট্যান্সিয়েশন। এই মানুষগুলোর সঙ্গে আমরা নিজেদের মেলাতে চাই। ফলে আজকে কংগ্রেসের প্রচুর সমর্থক, প্রচুর যুব সমর্থক যারা কৌস্তুভকে দেখে কংগ্রেস ভাবতেন নিজেদের, সেই মানুষগুলোর যে কষ্ট হবে তার দামটা কে দেবে? কোনো রাজনৈতিক দল দেবে না, কোনো রাজনৈতিক বিশ্লেষণ দেবে না। দ্বিতীয়, কৌস্তুভ একটি বড় কথা বলেছেন যে কম্প্রোমাইজ করা দলের মধ্যে থাকতে গেলে, তাহলে তো সবচেয়ে ভালো রাজনৈতিক বিশ্লেষক হওয়া, আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আপনি 3 মিনিটের মধ্যে একবার, যেমন আমি করি, একবার সিপিএম এর পক্ষে, একবার তৃণমূলের পক্ষে, একবার বিজেপির পক্ষে, একবার কংগ্রেসের পক্ষে কথা বলতে পারবেন। কিন্তু আপনি যখন একটা দলে থাকবেন তখন আপনাকে সেই কম্প্রোমাইজটা করতে হবে। আজকে শতরূপের কি সবকিছু ভালো লাগে সিপিআইএম এর, আজকে তরুণজ্যোতির কি বিজেপির সবকিছু ভালো লাগে? এটা হতে পারে না। দলের মধ্যে থাকাটাও কিন্তু একটা শিক্ষা এবং একটি দলে থেকে যাওয়াটাও শিক্ষা। ফলে সাধারণভাবে একজন যুব নেতা যখন একটি রাজনৈতিক দল ছাড়েন তখন কিন্তু প্রশ্ন ওঠে যে একটি দলের আদর্শের সঙ্গে তিনি যখন মানিয়ে নিতে পারছেন না, তখন কি সত্যি অন্য দলের আদর্শের সঙ্গে সেই দলে গিয়ে চটজলদি মানিয়ে নিতে পারবেন? এর উত্তরগুলো একেবারেই জানা নেই, উত্তরগুলো সহজ নয়। তবে আগামী দিনে যদি কৌস্তুভ বিজেপিতে জয়েন করেন এবং ব্যারাকপুরে লোকসভার প্রার্থী হন, সেটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় হবে। দেখা যাক এই ভবিষ্যৎবাণীটা মিলে কিনা। আমার এখানে একটুখানি অনিন্দ্যতার কাছে প্রশ্ন, যে অনিন্দ্যতা, যদিও আপনারা জোর দিয়ে বলছেন যে এতে কিছু যাবে আসবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কৌস্তুভ যে অভিযোগগুলো করছিল যে তাকে দীর্ঘদিন দলের মধ্যে কোণঠাসা করে রাখা হয়েছে, এটা কি অ্যাভয়েড করা যেত না? কারণটাই বা কি? তো কৌস্তুভ বাগচিকে নিয়ে আপত্তির জায়গাটা কোথায়? 2004 সাল থেকে ওর অভিযোগ। এমনিতে আমরা কি দেখি যে কংগ্রেসের মতো দলে আমরা দেখি কংগ্রেসের যে ভেতরের যে কাঠামোটা সেটা তো অনেকটা উদারপন্থী। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন নেতার সম্পর্কে বিভিন্ন নেতা তারা কথা বলতে পারেন, কর্মীরা তারা কথা বলতে পারেন, সেটাকে এতটা সিরিয়াসলি নেওয়া হয় না, যেটা অন্য রেজিমেন্টেড পার্টিগুলোতে যেরকম নেওয়া হয় সেখানে নেওয়া হয় না। তাহলে কৌস্তুভ বাগচির ক্ষেত্রে কেন এত কঠোর অবস্থান? না, আপনার যদি সাময়িক চাহিদা আদর্শের থেকে বড় হয় সেখানে কোনো যুক্তি বা লজিক কাজ করে না। এক, আর আমি খুব অবাক হয়ে যাচ্ছি এটা দেখে যে এই কৌস্তুভ বাগচি চোর ধরতে ডাকাতের দলে গেলেন। 2, 3 নম্বর আমি বলি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির ইতিহাস যদি আপনি ঘাটেন তো কখনো আরএসএসের দুর্গা, কখনো সবথেকে বড় দেশপ্রেমী, কখনো রেলমন্ত্রী, কখনো কয়লা মন্ত্রী, কখনো আরএসএস ভালো বিজেপি খারাপ, কখনো বিজেপি ভালো আরএসএস খারাপ। তাহলে কি আপনার মনে হয় তৃণমূলকে তাড়াতে বিজেপি একমাত্র প্ল্যাটফর্ম, কংগ্রেস না, যারা 1952 থেকে আজ অবধি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে, কোথাও হেরেছে, কোথাও জিতেছে? আর কংগ্রেস পার্টি এমন একটা পার্টি যে আপনি সারা ভারতবর্ষের মানচিত্র যদি দেখেন, কোথাও 10 লাখ, কোথাও 10,000, কোথাও 10, কোথাও 1 জন। সারা ভারতবর্ষে একজন লোক কোনো না কোনো পঞ্চায়েত বা গ্রামে পাবেন যেখানে কংগ্রেসের ঝান্ডা ধরে আছে। আমরা সেই লোকগুলোকে প্রণাম জানাই, সেই লোকগুলোকে সম্মান জানাই। একজন নেতা গেল কি এলো তাতে কংগ্রেসের কিছু যায় আসে না। এর আগে অনেক নেতা গেছে, আবার অন্য দরজা দিয়ে তারা কংগ্রেসে ফিরেছে। আমি এরপর পরের প্রসঙ্গে আসি। ইতিমধ্যে আমরা কি দেখলাম যে কুণাল ঘোষের দেওয়া যে ডেডলাইন তার 2 দিন পার হয়ে গেল। শেখ শাহজাহানকে নিয়ে এই মুহূর্তে নতুন বিতর্ক। শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন যে শেখ শাহজাহান ইতিমধ্যেই নাকি পুলিশের জিম্মাতেই রয়েছে, তাকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিনক্ষণ দেখে তাকে গ্রেফতার ঘোষণা করা হবে। এ নিয়ে তোলপাড় রাজ্য। দেখুন, শান্তই হচ্ছে না সন্দেশখালী। শাসক নেতাদের বিরুদ্ধে এখনো ফুঁসছেন গ্রামের মহিলারা। অজিত মাইতি, হলধর আরি, শঙ্কর সর্দারদের পর সন্দেশখালীতে এবার ক্ষোভের মুখে শান্তনু জানা নামে আর এক স্থানীয় তৃণমূল নেতা। বুধবার সন্দেশখালীর কানবাড়িতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী শান্তনুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। তাদের অভিযোগ, এলাকার খেলার মাঠ জবরদখল করে বাজার বানাচ্ছেন শান্তনু।
মাঠে খেলতে দেয় না, খেলতে গেছি মারেছে একদিন। মাঠটা দখল করছে, ওই যে ঘর করছে, কাটা করবে আর খান্না মার্কেট করবে। সোমবারই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন 7 দিনের মধ্যে গ্রেফতার হবেন শেখ শাহজাহান। কুণালের ডেডলাইনে 2 দিন পেরিয়ে গিয়েছে, এখনও অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। এদিকে শাহজাহানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমছে পুলিশের কাছে। আমাদের ঘরদূর ভাঙচুর লুটপাট করেছে, আমাদের অত্যাচার করেছে, 30,000 টাকা ফাইন নিয়েছে, আমরা তার হয়ে অভিযোগ জানাতে এসেছি। 6 বিঘে বর্গা জমি আজকের 3-4 বছর থেকে আমার দখল করে রেখে দিয়েছে, মাছ ধরে নিয়েছে বা রায়তি সম্পত্তি সেখানে নিয়ে নিয়েছি। এই পরিস্থিতিতে শাহজাহান গ্রেফতার না হওয়ায় ফের পুলিশকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা অভিযোগ করেন, গতকাল রাত 12টা থেকে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরাপদ আশ্রয় রয়েছে। তাকে বেরবজুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। শাহজাহান পুলিশের সঙ্গে চুক্তি করেছে যে হেফাজতে থাকাকালীন তার যথাযথ যত্ন নেওয়া হবে, গারদে থাকাকালীন তাকে 5 তারা সুবিধা দেওয়া হবে এবং তোলামূল পার্টির সঙ্গে যোগাযোগ রাখতে একটি ফোন দেওয়া হবে। এমনকি উডবার্ন ওয়ার্ডের একটি বেডও তার জন্য প্রস্তুত রাখা হবে। আজকে রাতে দেখাবো না কালকে দেখাবো না পরশুদিন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেফতার দেখিয়ে মিডিয়ার হাইলাইট কেড়ে নেব, স্ক্রিনকে ভাগাভাগি করে দেব, এইসব আলোচনা চলছে। এত টুইট, স্টেটমেন্ট, প্রেস কনফারেন্স না করে শুভেন্দু যদি শাহজাহান কোথায় আছে জেনে থাকে, সেটা সিবিআই আর ইডিকে বলে দিক, আর সিবিআই ইডি তাকে ধরে আনুক, ব্যাপারটা মিটে যায়। এরই মধ্যে শাহজাহানের গ্রেফতারি নিয়ে ফের কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী নিয়ে হাইকোর্টের গত 7ই ফেব্রুয়ারির নির্দেশের পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুনানিতে রাজ্যের তরফে বলা হয়, আমরা যদি তাকে গ্রেফতার করতে পারি তাহলে কোন মামলায় গ্রেফতার করা হলো তা দেখাতে হবে। রাজ্যের বক্তব্য শুনে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন। এরপরেই পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে ইডির আইনজীবী বলেন, রাজ্য পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করলে লঘু ধারায় মামলা হবে, যার ফলে ভবিষ্যতে জামিন পেতে সুবিধা হবে। সিবিআই গ্রেফতার করলে কোনো অসুবিধে নেই। এই কথা শুনেই প্রধান বিচারপতি বলেন, সিবিআই এবং ইডি যদি চায় তারাও গ্রেফতার করতে পারে। একই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, আমরা আবারও স্পষ্ট করে বলছি যে শেখ শাহজাহানকে গ্রেফতারির ওপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই। এরই মধ্যে হাইকোর্টের সবুজ সংকেত পেয়ে সন্দেশখালী ইস্যুতে ধর্নায় বঙ্গ বিজেপি। মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। ক্যামেরায় পার্থ তরুণের সঙ্গে অর্ণবাংশু ও বিক্রমের রিপোর্ট, জি 24 ঘন্টা। কৃষাণু জোর গুজব, শুধু তাই না, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন, প্রকাশ্যে বলছেন যে গতকাল রাত 12টা থেকেই পুলিশের আশ্রয়, নিরাপদ আশ্রয় রয়েছে এবং রীতিমতো সেটেল করা হচ্ছে যে কিভাবে তাকে কোন 5 তারা সুবিধায় রাখা হবে। এখন এইটার উত্তর অনেকটা কুণালদা দিয়েছে। এখন বিজেপির নেতারা আজকাল কোথায় কখন কি বলে তারা নিজেরাই ঠাওর করতে পারছে না। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আগামী ভোটে তারা কত সিট জিতবে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলছে শাহজাহান শেখ মায়ানমারে, আরেকজন মন্ত্রী বলছেন সে বাংলাদেশে। এখন বিরোধী দল নেতা বলছেন পুলিশ জানে। এইদিকে এর আগেও ইডি সিবিআইয়ের কাছে যথেষ্ট সময়ে যথেষ্ট বাহিনী সব কিছুই ছিল, তারা ইতিমধ্যেই অনেক জায়গায় করে দেখেছে। আজকে হিমাচল প্রদেশে সুদূর হরিয়ানা থেকে বাহিনী এসে কংগ্রেসের রাজ্য সরকার থাকাকালীন কংগ্রেসের এমএলএদের তুলে নিয়ে যেতে পারছে, আর ইডি সিবিআই জানা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে যিনি অ্যাড্রেসটা নিয়ে তাকে তুলতে পারছে না। তারা অনুব্রত মণ্ডলকে এখান থেকে দিল্লি নিয়ে গেছে। তো এত পেশি শক্তি যেখানে বিজেপি এবং তার বাহিনীদের, শুভেন্দু অধিকারী বলছে করছে না কেন? বিশেষ করে এর থেকে প্রমাণিত হচ্ছে তারা মিথ্যাচার করছে, পলিটিক্যাল মাইলেজ নিতে চাচ্ছে। তো এটাই প্রমাণিত। প্রধানমন্ত্রীকে যখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতে হয় আগামী ভোটে কটা সিট পাবো এবং সেটাতে পার্লামেন্টের সিলমোহর দিতে হয়, তো তার মানে শুভেন্দু অধিকারীকে একই মিথ্যাচারটা করতে হয়। আমরা তো আবার বলছি, একটা আইনি জটিলতা ছিল, সেইটা 2-4 দিন আগে আদালত পরিষ্কার করেছে। এর মধ্যে আমাদের বিশ্বাস, যেই পশ্চিমবঙ্গ পুলিশ সুদূর কার্গিল থেকে সুদীপ্ত সেনকে ধরে এনেছে, সেই পশ্চিমবঙ্গ পুলিশের সেই দক্ষতা আছে যে সে শাহজাহান শেখ যেখানেই থাকুক তারে ধরে আনতে পারে। শুধুমাত্র বলার জন্য এটা বলার আগে একটা জিনিস বলা উচিত। একদম কৃষ্ণদা বললো যে কলকাতা পুলিশ কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরে এনেছে। বাংলার পুলিশ, দেখো বাংলার পুলিশ, যাই হোক,
সেই বাংলার পুলিশ একটা মানুষ যে পলাতক টাকা ফাঁকা মেরে পালাচ্ছে, সে পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন একটা গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে? কাশ্মীরে যাচ্ছে, যেখানে সিকিউরিটি চেক সবথেকে বেশি। সে পাড়াতে গেছিলো না, ধরা দিতে গেছিলো, ওটা পরে কোনো সময় যদি ছাড়াটা পায়, তোমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়, জিজ্ঞেস করে নেবে। সেকেন্ড অ্যাসপেক্ট, আমি ছেড়ে দিলাম। এই আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। এই কৃষ্ণদা এক্ষুনি বলছো না, পার্লামেন্টে দাঁড়িয়ে এত কথা বলছে, বাজেট সেশন চলছে মুপিয়াদি আমাদের রাজ্য বিধানসভার, সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, শাহজাহান কিচ্ছু করেনি। কতটা ইম্পর্টেন্ট যে নবান্ন হচ্ছে আমাদের টাকা, ওখানে যে কারেন্টে লাইট জ্বলে, ফ্যান চলে, আমাদের টাকায় চলে, আমাদের ট্যাক্সের টাকায় চলে। সেই নবান্ন জলসাঘর থেকে প্রতিদিন বিকালবেলা মুখ্যমন্ত্রী বক্তব্যগুলো দেয়, পলিটিক্যাল বক্তৃতা দেয়, আমাদের টাকা তো কেমন দেয়? সব কথা উনি বাড়ি কালীঘাটে গিয়ে প্রথম সময় শেখাবেন। এবার আজকে প্র্যাকটিক্যাল কথা আমি ছেড়ে দিলাম। শুভেন্দুদার কথা কি বলেছে আমি ছেড়ে দিলাম। আজকে কলকাতা হাইকোর্ট কি বলেছে? কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার গেল, মানে এরা বুঝতে পারে না, বুঝতে যায় না আমি জানি না, গিয়ে বললো যে শাহজাহানকে আমরা অ্যারেস্ট করতে চাই, কিন্তু কীভাবে অ্যারেস্ট করবো? এই দেখো তোমার স্টে আছে। হাইকোর্ট বললো আমি আগের দিন ক্ল্যারিফাই করে দিচ্ছি। তখন জিজ্ঞেস করছে আচ্ছা কোন মামলায় অ্যারেস্ট করতে পারি আমরা, এটা তো ক্ল্যারিফাই করে দাও। তখন হাইকোর্ট বলছে যে 47টা এফআইআর তোমরা বলেছো শাহজাহান নামে আছে, তার মধ্যে 46টা চার্জশিট হয়েছে না, তার মধ্যে একটাও ধরতে পারতে। ফার্স্ট সেকেন্ড যখন বলে তাহলে আবার জিজ্ঞেস করে তাহলে কোনটা অ্যারেস্ট করতে পারি, আমি যদি আজকে অ্যারেস্ট করতে যাই কিসে অ্যারেস্ট করবো? তখন হাইকোর্ট বলেছে তোমরা আজকে অ্যারেস্ট করতে যাও, কোনটায় করবে? এই কোশ্চেনগুলো যখন করছো তার মানে তোমরা জানো শাহজাহান কোথায় আছে। এইখান থেকে তো অ্যান্টিসিপেশন আসাটা খুব নর্মাল যে শাহজাহান অলরেডি ইন ক্লাচ। শাহজাহানকে হয়তো বলা আছে বাবু তুমি অ্যান্টিসিপেশন আর হলফ করে বলা, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। কোর্টে দাঁড়িয়ে এটা বলেছে, ওভারঅল যা আসছে সিচুয়েশন যা আছে হিসাব তো পরিষ্কার। ওইদিনকে মাঝরাতে ডিজি মানে নদীর মাঝখানে লাইট বন্ধ করে কিসের মিটিং হচ্ছিল, কার সাথে মিটিং করছিল? লাইট বন্ধ করে নৌকার মাঝখানে কিসের মিটিং, কার সাথে মিটিং, কি রকম মিটিং হয়েছে? আসবে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর এ প্রসঙ্গেই ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, শেখ শাহজাহান কোথায়, এ নিয়ে তোলপাড়। দেখো, শেখ শাহজাহান আমরা সবাই বুঝতে পারছি তৃণমূল কংগ্রেসের আশ্রয় রয়েছে, পুলিশের আশ্রয় আছে। রাজনৈতিক সিদ্ধান্ত হবে, শাহজাহান কবে ধরা দেবে সাংগঠনিক সিদ্ধান্ত হবে, তার বেসিসে আমার ধারণা আজকালকের মধ্যেই ওরা বলে দেবে যে শাহজাহানকে আমরা ধরতে পেরে গেছি। আমি একটা কথা বলছি মৌপিয়াদি, আমি তৃণমূলকে দোষ দিচ্ছি না। দেখো 43টা এফআইআর হয়েছে গত 4 বছরে, তার মধ্যে 42টা চার্জশিট হয়েছে, তারপরও তৃণমূল ধরেনি বা তৃণমূলের পুলিশ ধরেনি। এদিকে অভিষেক বলছে নাকি কোর্টের স্টে ছিল বলে ধরতে পারেনি। গতকাল কোর্ট মানে পরশুদিন কোর্ট জানিয়ে দিল যে বাজে কথা, আমরা কোনো স্টে দিইনি ওর গ্রেপ্তারিতে। তারপর ওরা বলে যাচ্ছে, আজও ওদের মুখপাত্র বলছে নাকি জটিলতা ছিল, স্টে ছিল বলে ধরতে পারেনি। আমি তোমার একটা কথা বলি মৌপিয়াদি, গত 1.5 মাসে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে কম করে 2 ডজন এমনকি গণধর্ষণের অভিযোগ নতুন করে নথিভুক্ত হয়েছে। আমাদের নিরাপত্তাকে এফআইআর হওয়ার আগে, কমপ্লেন হওয়ার আগে গ্রেপ্তার করে নিল, তারপরে কমপ্লেন, তারপর এফআইআর হলো। আর শাহজাহানের বিরুদ্ধে গণধর্ষণ সংগঠিত করার অভিযোগ থাকা সত্ত্বেও গত 1.5 মাসে ওকে গ্রেপ্তার করছে না। কিন্তু আমি তাও তৃণমূলকে দোষ দিচ্ছি না। আমি আদালতের বিচারপতিদেরকে জিজ্ঞেস করছি, বারবার করে যদি একদল ক্রিমিনাল আপনাদের নাম ব্যবহার করে আদালতকে জড়িয়ে মিথ্যে কথা বলে এরকমভাবে পার পেয়ে যায়, তো তৃণমূল কি দোষ করছে বারবার করে আদালতের নাম করে মিথ্যে কথা বলে? আগের দিন এমনকি চিফ জাস্টিস নিজে এটা বলে দেওয়ার পরে যে শাহজাহানের গ্রেপ্তারির ওপর কোনো স্টে নেই, তারপরে ওদের পরিচালিত খবরের কাগজে মিথ্যে কথা লিখছে, ওদের পার্টির যে মুখপত্র আছে বা ওদের খবরের কাগজ, ওদের এমনকি রাজ্যের 2জন ক্যাবিনেট মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে, ভাই একটা 20 সেকেন্ড, রাজ্যের 2জন ক্যাবিনেট মন্ত্রী প্রেস কনফারেন্স করে বলছে নাকি আদালতের স্টে নাকি উঠে গেছে। তো কেন আদালত যদি প্রশ্রয় দেয়, তাহলে আপনারা যদি এগিয়ে এসে এদের বিরুদ্ধে কন্টেম্পটের প্রসিডিং শুরু না করেন, তাহলে কাল আমরা আদালতের বিরুদ্ধে মিথ্যে কথা, আদালতের নাম জড়িয়ে রাজনৈতিক স্বার্থে কি হচ্ছে এটা? বিজন সেতুর কান্তি গাঙ্গুলি বা খোকন সেন সাইবাড়ি ছাড়া তো সারা জীবন তাদেরকে নিয়ে আলোচনা হয়েছে। শোভন চক্রবর্তী, বাবু চক্রবর্তী এবং তৃণমূলের নেতা, তবে একজন অভিযুক্ত হয়নি। এটা কেন হয়নি? মমতা ব্যানার্জি বাড়ির সামনে ধর্ণা দাও, ও জেলামুশির মধ্যে শুনে পড়ো, মমতা ব্যানার্জি বাড়ির সামনে চৌকাঠে এই বিষয়গুলো বলো যে কেন ধরা হলো। আমি বলে নিই, তৃণমূলের হয়ে যদি পুলিশ কাজ করে তাহলে আমাদের ট্যাক্সের টাকায় পুলিশকে মাইনে দেওয়া হবে, তৃণমূলের পার্টি ফান্ড থেকে মাইনে দেওয়া হোক। 1 2 নম্বর হচ্ছে, দেখুন এই শাহজাহানকে নিয়ে শুভেন্দুদা বলেছে, আজকে সুকান্তদা বলেছিল একদম স্টেটমেন্ট কোট আনকোট, যে পুলিশ যদি না পারে আমরা ধরে আনবো। তার মানে সুকান্তবাবু জানেন কোথায় শাহজাহান আছে? না আমি একটু বলে নি ভাই 10 সেকেন্ড। শিল্পের প্রতি খুব ভালোবাসা, উনি চা শিল্প, চপ শিল্প, মুড়ি শিল্প, এখন এই শাহজাহান পিঠে শিল্প বানাতেন, এখন কোনোদিন ওনাকে শিল্পপতি বলে প্রেস কনফারেন্স না করে বসে।
আমার শুভময়দের কাছে প্রশ্ন, শুভময় একদিকে কুণাল ঘোষ তিনি ডেডলাইন দিচ্ছেন, যেটা নিয়েও প্রশ্ন রয়েছে যে কুণাল ঘোষ তিনি ডেডলাইন দেওয়ার আদৌ এখতিয়ার তার রয়েছে কিনা। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে কাল রাত 12টা থেকেই পুলিশের নিরাপদ আশ্রয়ে শেখ শাহজাহান, কিন্তু শেখ শাহজাহান তাকে আর পাওয়া যাচ্ছে না। দেখুন, একটা জিনিস একেবারে পরিষ্কার, রাজনীতির কিছু কৌশল থাকে আর কিছু জিনিস আমরা বানিয়ে নিই, ফলে এমনটা হতেই পারে সত্যিই তৃণমূল কংগ্রেস জানেন না এবং পুলিশ চেষ্টা করছেন এবং কোনো একটা সময় উনি ধরা পড়বেন। এই জায়গাটুকু কিন্তু রাজ্যের শাসক দলকে দিতে হবে, বিরোধীরা প্রতিবাদ করবেন। এবার ধরে নেওয়া যাক যে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল জানে তিনি কোথায় আছেন এবং ইচ্ছা করলেই ধরতে পারেন। সেক্ষেত্রে এটা নির্ভর করবে তৃণমূল এবং বিজেপির মধ্যে সম্পর্কের নিরিখে। যদি তৃণমূলের সঙ্গে বিজেপির সম্পর্কটা একেবারে দ্বান্দ্বিক হয়, একে অপরকে পছন্দ করছেন না, তাহলে বিজেপির কোনো একটা বড় প্রোগ্রামের দিন এই ঘটনাটি ঘটবে। ধরুন প্রধানমন্ত্রী এলেন, শাহজাহান ধরা পড়লেন, তাহলে ওই খবরটা চাপা পড়ে যাবে। আর তৃণমূল আর বিজেপির মধ্যে যদি কোনো গোপন চলরাশি থাকে, তাহলে তারা কেন্দ্র এবং রাজ্যের শাসক দল তারা মিলেমিশেই ঠিক করবেন। তারা যখন ঠিক করবেন তখন শাহজাহান ধরা পড়বেন। ছোট্ট যেটা বলার আছে, এই সদরদা বলছেন এতে আরও একটা ভয়ঙ্কর অ্যাসপেক্টও আছে। আমি কয়েকদিন আগে লিখলাম এটা নিয়ে। দেখো, নিরাপদ সর্দার উনাকে অ্যারেস্ট মানে কমপ্লেন হলো, অ্যারেস্ট হলো, তারপর কমপ্লেন হলো হাইকোর্টে, তারপরে এবার তার একটা অন্য অ্যাসপেক্ট আছে, অন্য অ্যাসপেক্ট আরো ভয়ঙ্কর। অন্য অ্যাসপেক্টটা কিরকম ভয়ঙ্কর যে ম্যাজিস্ট্রেট পুরো দেখলেন, ফার্স্ট প্রোডাকশনের দিন কাগজপত্র দেখলেন, উনাকে পিসিতে পাঠালেন, 3 দিন পর পিসি রিটার্ন হলো, আবার কাগজপত্র দেখলেন, দেখে আসলো ফেরত আসলো। যে ম্যাজিস্ট্রেট পরবর্তীকালে প্রমোশন পাবে, কত ভয়ঙ্কর হতে পারে ওই ম্যাজিস্ট্রেট, কত ভয়ঙ্কর হতে পারে যে এরকম একটা কাজ। তিনি 2019 সালে অ্যান্টিসিডি পেলে আজকে আছেন, কোর্ট পেলে আছেন, তিনি এখনো খালাস হননি। একজন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করতে পারে। আমি কুণাল ঘোষ ডেডলাইন সেট করেছেন, আমি দোষ দিচ্ছি না, কুণাল ঘোষ নিজেরই গ্রেপ্তারি ডেডলাইন সেট করে দিয়েছিলেন, তাহলে আর সাধারণটা করবে না কেন? কিন্তু আমি একটা যে কথাটা বলার চেষ্টা করছি যে আমাদের রাজ্যে তুমি চিন্তা করো, আজকে রাজনীতির বাইরে গিয়ে বলছি, যে কোনো সাধারণ লোকের জায়গা থেকে আজকে যদি পুলিশ এই জায়গায় নেমে আসে যে তোমাকে পছন্দ নয়, আগে তোমাকে গ্রেপ্তারটা করে নিল, তারপরে তোমার নামে একদিন পরে এফআইআর তৈরি করলো, তারপরে একটা লোককে ডেকে এনে কমপ্লেন করলো, কালকে সিপিএম কংগ্রেস বিজেপির প্রশ্ন না, এটা যে কোনো আলোচনাও করেছি। শেখ শাহজাহান কোথায়? সত্যি কি শেখ শাহজাহান ইতিমধ্যে পুলিশের নিয়ন্ত্রণে বা পুলিশের, নিন্দুকরা যেটা বলছেন, পুলিশের আশ্রয়ে? 2 দিন পার, কবে গ্রেফতার হবে শেখ শাহজাহান? সত্যি কি টাইমিং ম্যাচ করে তার গ্রেফতারি সেটার ঘোষণা করা হবে, যেরকম আশঙ্কাটা দেখছেন শুভেন্দু অধিকারীরা? এই মুহূর্তে দাঁড়িয়ে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে হাজারো প্রশ্ন ঘুরে ফিরে বেড়াচ্ছে। আপনার রায় এখানেই শেষ করছি। দেখতে থাকুন জি 24 ঘন্টা।